আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এমন কিছু ভার্ব বা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব যেসব ভার্বের কারণে আমরা অনেক সময় ইংলিশ কথা বলতে গিয়ে আটকে যাই। আমাদের মুখে কথা আসে কিন্তু মুখ থেকে কথা বের হয় না। কিভাবে কথাটাকে সাজিয়ে বলবো সেটাও বুঝে উঠতে পারি না। চলুন উদাহরণের মাধ্যমে এসব ভার্ব সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা আমরা আগে নিয়ে নিই। আমরা এখানে একটা চার্ট তৈরি করেছি, যে চার্টে 3 জোড়া সেন্টেন্স আছে, বাংলা সেন্টেন্স। বাংলা করেছি যেন আমরা বুঝতে পারি। 3 জোড়ার মধ্যে প্রথমটি আছে মা ভাত খান। এখানে খাওয়া কাজটি মা নিজে করছেন। তারপর আছে মা শিশুকে ভাত খাওয়ান। মা নিজে খাচ্ছেন না, এখানে খাওয়ার কাজটা তিনি অন্যজনকে দিয়ে করাচ্ছেন বা শিশুকে দিয়ে করাচ্ছেন। খাওয়া কাজটি শিশু করছে, মা শিশুর মাধ্যমে কাজটি সম্পন্ন করছেন। তারপর এখানে আমরা পাচ্ছি তিনি ইংরেজি শিখেন। তিনি ইংরেজি নিজে শিখেন, অর্থাৎ শেখা এই কাজটি তিনি নিজে সম্পন্ন করছেন। কিন্তু এখানে তিনি নিজে ইংরেজি শিখছেন না, ইংরেজি শেখার কাজটা তিনি অন্যজনকে দিয়ে সম্পাদন করছেন। আমি বিষয়টা জানি, এই জানা বিষয়টা আমি নিজে সম্পন্ন করছি, আর এইখানে আমি তাকে বিষয়টা জানাই। জানি বিষয়টা বা জানার বিষয়টা আমি নিজে সম্পন্ন করছি না, আমি অন্যজনকে সেটা জানাচ্ছি অথবা অন্যজনের মাধ্যমে সেটা আরেকজনের কাছে ট্রান্সফার করছি। তাহলে এই চার্ট থেকে আমরা জানতে পারলাম এই দিকের সেন্টেন্স গুলোতে আমরা পাচ্ছি সাবজেক্ট নিজে কাজটি করছে, অর্থাৎ যিনি কথা বলছেন বা যিনি সাবজেক্ট হিসেবে আছেন কাজটি তিনি নিজে সরাসরি করছেন। আর এই কলামে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সাবজেক্ট কোনো একটি কাজ নিজে করছেন না, সাবজেক্ট এই কাজগুলো অন্যজনকে দিয়ে করাচ্ছেন। তার মানে হলো এখানে কাজগুলো নিজে করছেন, এখানে কাজগুলো অন্যজনকে দিয়ে করাচ্ছেন। যখন সাবজেক্ট কোনো একটা কাজ নিজে নিজে করেন, সরাসরি করেন, তখন আমরা ওই ভার্বকে বলি সিম্পল ভার্ব। আর যদি সাবজেক্ট কাজটি নিজে নিজে না করেন, অন্যজনকে দিয়ে সম্পাদন করেন, তখন সেই ভার্বকে আমরা বলছি পজিটিভ ভার্ব। তার মানে এখানে যে ভার্ব গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সিম্পল ভার্ব, এখানে যে ভার্ব গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব গুলো আমরা না জানার কারণে অথবা এগুলোর ব্যবহার না জানার কারণে আমরা অসংখ্যবার ইংলিশ বলতে গিয়ে আটকে যাই। মুখ পর্যন্ত আসে, মুখ থেকে বের হয় না। কথা সাজাতে পারি, এরপর কোনটা হবে, কোন ভার্ব ইউজ করব সেটা বুঝে উঠতে পারি না। এই ধরনের কথা বলার জন্য অথবা এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য কিভাবে সেন্টেন্সটা সাজাতে হবে সেটা আজকে আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আর আপনাদের খুব একটা প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এখানে দুই ধরনের ভার্বের অর্থাৎ সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্বের একটা চার্ট আমি তৈরি করেছি, চলুন একটু দেখে নেই। প্রথমে পাচ্ছি ইট খাওয়া, মানে নিজে খাওয়া। তারপর আছে ফিড খাওয়ানো, অন্যজনকে খাওয়ানো। এই কাজটি নিজে করে না, অন্যজনকে দিয়ে করানো হয়। তারপর আছে লার্ন শেখা, নিজে শেখা। টিচ শেখানো, অন্যজনকে শেখানো। নো জানা, ইনফর্ম জানানো। সি নিজে দেখা। শো অন্যজনকে দেখানো। রাইজ জাগা, রোজ অন্যজনকে জাগানো। ডাইভ ডুব দেওয়া। ডিপ অন্যজনকে ডুবানো। রিমেম্বার স্মরণ করা। রিমাইন্ড অন্যজনকে স্মরণ করিয়ে দেওয়া। আরো দুজোড়া ভার্ব আছে যেগুলোর সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্বের রূপ একই, অর্থাৎ আমরা সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্ব আলাদা পেতে পারি, আর খুব কম সময়ে আমরা একই রকম পজিটিভ ভার্ব এবং সিম্পল ভার্ব পাবো। সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্বের পার্থক্যটা আমরা যেন সহজে বুঝতে পারি সেজন্য আমি দুটো চিত্র এঁকেছি, যদিও চিত্রগুলো ওটা সুন্দর হয়নি। আঁকাতে আমি ভালো না, আর আমি আঁকতেও চাই না মূলত। তারপরও আমরা বোঝার জন্য চেষ্টা করব চিত্রগুলো একটু লক্ষ্য করতে। প্রথম চিত্রে একজন মানুষ, একটা চাঁদ আমরা দেখতে পাচ্ছি। একজন মানুষ তার নিজের চোখ দিয়ে সরাসরি চাঁদটা দেখছে। এখানে বলা হচ্ছে আমি চাঁদ দেখি। চাঁদ দেখা কাজটা উনি সরাসরি নিজে করছেন, মাঝখানে কোনো মাধ্যম অথবা অন্য কোনো কিছু নেই। দেখা কাজটা তিনি নিজেই করছেন, সেই জন্য দেখা অথবা সি এই ভার্বটা হবে সিম্পল ভার্ব। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাই একজন মানুষ সরাসরি নিজে দেখছেন না, দেখা কাজটি তিনি অন্যের উপর ফেলেছেন, অন্যের উপর চাপিয়ে দিয়েছেন, অন্যজনের মাধ্যমে করাচ্ছেন, এবং যার উপর চাপিয়ে দেওয়া হয়েছে অথবা যার মাধ্যমে কাজটি করাচ্ছেন তিনি সরাসরি দেখছেন। অর্থাৎ যিনি সাবজেক্ট হিসেবে বসেছেন তিনি সরাসরি দেখার কাজটি করছেন না, তিনি অন্যজনের মাধ্যমে কাজটি সম্পাদন করছেন। যেহেতু সাবজেক্ট সরাসরি কাজটি না করে অন্যজনের মাধ্যমে কাজটি সম্পাদন করছেন, সেহেতু এখানে দেখা কাজটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে বলার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, চলুন আমরা মজার এরকম কিছু স্ট্রাকচার দেখে নিই। আমি এখানে 3টা স্ট্রাকচার লিখেছি। এই স্ট্রাকচারগুলো খুব মজার এবং খুব চমৎকারও বটে। চলুন একটা একটা বিশ্লেষণ করি। যেসব ভার্বের পজিটিভ ভার্ব নেই সেই সব ভার্বকে আমরা পজিটিভ ভার্বে কিভাবে পরিণত করব, অথবা আমরা যদি কাউকে দিয়ে কোনো একটা কাজ করাই
তখন আমরা ইংলিশে সেটা কিভাবে বলবো সেটা জানার জন্য আমাদের এই স্ট্রাকচার গুলো। 1 নম্বর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যিনি করান, অর্থাৎ সাবজেক্ট। যিনি কোনো একটি কাজ কাউকে দিয়ে করাবেন তার নাম অথবা প্রোনাউনটা এখানে বসবে। তারপর মেক, বর্তমানে বোঝালে, অতীতে বোঝালে মেড এবং ভবিষ্যতে বোঝালে মেক বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন এখানে মেক এর পরিবর্তে মেক্স ব্যবহার করতে হবে। এরপর কাজটি আপনি যাকে দিয়ে করাবেন তার নাম অথবা প্রোনাউনটা বসবে এবং যেই কাজটি করাবেন সেই কাজের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা খুব ইম্পর্টেন্ট। নোটটা হলো যিনি কাজ করাবেন তিনি যদি তার চাইতে বয়সে কম অথবা বয়সে ছোট এরকম কাউকে দিয়ে করান অথবা তার অধীনস্থ কাউকে দিয়ে ওই কাজটি করান, তখন এই প্যাটার্নটা ইউজ করতে হবে। ধরেন আপনি আপনার অধীনস্থ কাউকে দিয়ে অথবা স্টাফকে দিয়ে একটা চিঠি আনালেন, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন আই, অতীতকালের বিদায়, মেড বলবেন আই মেড মাই স্টাফ ব্রিং দ্য লেটার। 2 নম্বর স্ট্রাকচারটা দেখে নেই। 2 নম্বরে বলা আছে যিনি করান, অর্থাৎ সাবজেক্ট। যিনি কোনো একটি কাজ করাবেন তিনি এখানে বসবেন। তারপর হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, বর্তমানের জন্য হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট পার্সন অনুযায়ী, অতীতে হলে হ্যাড, ভবিষ্যতে হলে উইল হ্যাভ। এখানে যদিও উইল হ্যাভটা লিখি নাই, কিন্তু উইল হ্যাভ বসাতে হবে ভবিষ্যতের ক্ষেত্রে। তারপর যাকে দিয়ে আপনি কাজটি করাবেন তার নাম অথবা প্রোনাউনটা বসবে। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ যে কাজটি করাবেন সেই কাজের ভার্ব ফর্মের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে একটা নোট দেওয়া আছে, এই স্ট্রাকচারটা আপনি ব্যবহার করবেন যখন আপনি আপনার সিনিয়র অথবা সম্মানীয় অথবা বয়োজ্যেষ্ঠ কাউকে দিয়ে কোনো একটি কাজ করাবেন, তখন আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। 1 নম্বর এবং 2 নম্বর দুটো স্ট্রাকচারে প্রায় সেম, শুধু 1 নম্বরে মেক আছে, 2 নম্বরে হ্যাভ আছে। মেক হচ্ছে ছোট অথবা অধীনস্থকে দিয়ে আপনি যদি কাজ করান তখন ব্যবহার করবেন, আর হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবেন যখন আপনি আপনার বয়োজ্যেষ্ঠ অথবা সিনিয়র কাউকে দিয়ে কাজ করান। এটা ঠিক বিপরীত হচ্ছে দ্বিতীয়টা। যেমন আমি আমার স্যারকে দিয়ে অঙ্কটি করিয়েছি, স্যার হচ্ছেন আপনার সিনিয়র পার্সন, সম্মানীয় ব্যক্তি, তখন আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। আমি করিয়েছি বিদায় আমি এখানে সাবজেক্ট হিসেবে বসবো আই। যেহেতু আমি করিয়েছি সিনিয়র পার্সনকে দিয়ে, সেজন্য এই গ্রুপের প্রয়োজনীয় একটা আমরা ব্যবহার করব। আই এর সাথে হ্যাভ যাবে, আই হ্যাভ। এবং যাকে দিয়ে করিয়েছি মাই টিচার অথবা টিচার, তারপর যে কাজটি করিয়েছি ডু দ্য সাম, অঙ্ক করা। তাহলে ফুল সেন্টেন্স হলো আই হ্যাভ মাই টিচার ডু দ্য সাম। 3 নম্বর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। 3 নম্বর আমরা পাচ্ছি যিনি করান, তার মানে সাবজেক্ট। তারপর আছে বর্তমানে বোঝালে গেট, অতীতে হলে গট, ভবিষ্যতে হলে উইল গেট বসাতে হবে। তারপর যাকে দিয়ে আপনি কাজটি করাবেন তার নাম অথবা প্রোনাউনটা বসবে এবং এখানে একটা বাড়তি টু বসাতে হবে। টু এর পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই হিসেবে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মূল ভার্ব মানে আপনি যে কাজটি ওনাকে দিয়ে করাবেন সেই কাজটি বা সেই ভার্বটি এখানে বসবে। এখানে নোটটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখানে নোটটা হলো কখন আমরা গেট, গট, উইল গেট ব্যবহার করব, যখন আপনি এই কাজটি কোনো একজন এক্সপার্টকে দিয়ে করাবেন অথবা আপনার বন্ধুকে দিয়ে করাবেন অথবা আপনার সমবয়সী কাউকে দিয়ে করাবেন, তখন গেট, গট অথবা উইল গেট এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। যেমন আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই, আমি আরেকজনকে দিয়ে কাজটা করাবি, এখানে সাবজেক্ট হিসেবে আমি বসবো। তারপরে গেট বসাতে হবে, তারপর দ্য বারবার নাপিত, এরপর টু বসবে, তারপর কাটা শব্দের জন্য কাট, ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে পূর্ণ সেন্টেন্সটা হবে আই গেট দ্য বারবার টু কাট মাই হেয়ার। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই স্ট্রাকচারগুলো আরেকটু ক্লিয়ার হয়নি। চলুন, এতক্ষণ আমরা যে স্ট্রাকচারগুলো আলোচনা করেছি সেগুলো বোঝার জন্য এখানে আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করেছি, একটু চলুন দেখে নেই। আমি আমার বন্ধুকে দিয়ে চিঠিটি লিখিয়েছি। রাইট বা লিখা কাজটি আমি নিজে করিনি, আমি আমার বন্ধুকে দিয়ে করিয়েছি। যেহেতু কোনো একটি কাজ আমি নিজে না করে অন্যজনকে দিয়ে করিয়েছি, সেহেতু এটা হবে কজেটিভ ভার্ব। এবং রাইট বা লিখা এটার আলাদা কোনো কজেটিভ ভার্ব নেই, সেজন্য আমরা যে 3টা স্ট্রাকচার শিখেছি ওগুলোর সহায়তা নেব। এখন প্রশ্ন হচ্ছে 3টা স্ট্রাকচার 3টা নোট দিয়েছি, আমরা কাকে দিয়ে কাজটি করাই সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেহেতু চিঠি লেখার কাজটি আমি আমার বন্ধুকে দিয়ে করিয়েছি, সেই হিসেবে এটা আমাদের 3 নম্বর স্ট্রাকচারে পড়বে। আমরা 3 নম্বর স্ট্রাকচারে পেয়েছি বন্ধু, সমবয়সী এবং কোনো এক্সপার্টকে দিয়ে কোনো একটা কাজ করালে তখন গেট ব্যবহার করতে হয়। আমি যেহেতু কাজটি করিয়েছি সেই জন্য আই হবে সাবজেক্ট, যেহেতু সমবয়সী বা বন্ধুকে দিয়ে করেছি সেই জন্য গট বসবে, অতীতকালের বিদায়, এবং বন্ধু কথাটা বসবে মাই ফ্রেন্ড, তারপরে একটা টু বসাতে হয় এবং যে কাজটি করিয়েছি সেই কাজের বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, তারপর অন্যান্য কিছু।
অর্থাৎ এটা 3 নম্বর স্ট্রাকচার অনুসরণ করেছে। তারপর দ্বিতীয়টাতে আসি, আমি বাবাকে দিয়ে আমার বইটি কিনিয়েছি। কেনা মানে বাই। এই বাই শব্দের কোনো আলাদা পজিটিভ ভার্ব নাই, ফলে আমাদেরকে একটু আগে যে 3টা স্ট্রাকচার আলোচনা করেছি সেখানে যেতে হবে। সেখানে কোনটা আমরা ফলো করব সেটা নির্ভর করছে আমরা কাকে দিয়ে কাজটি করিয়েছি। এই কাজটি করানো হয়েছে বাবাকে দিয়ে। বাবা হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং একজন সম্মানীয় ব্যক্তিত্ব। সেজন্য আমাদেরকে দ্বিতীয় স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। যেহেতু আমি কাজটি করিয়েছি বাবাকে দিয়ে, সেহেতু আই হবে সাবজেক্ট এবং স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে। অতীতকালের বিদায় হ্যাড বসেছে। যাকে দিয়ে কাজটি করিয়েছি তিনি বসেছেন মাই ফাদার, এবং যে কাজটি করানো হয়েছে সেটা বসেছে বাই। তারপর মাই বুক, বাকি অংশটা বা ওই বাংলা বাক্যে যেটা বাকি আছে সেটা বসেছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, ফাদার শব্দের পরে বাই আছে, বাইস নেই। অর্থাৎ বাইয়ের শেষে এস অথবা ইএস নেই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা অনেক সময় ভুলে এখানে এস অথবা ইএস বসিয়ে ফেলতে পারি। দুটো পয়েন্ট বলি এখানে। প্রথমত এখানে মাই ফাদার সাবজেক্ট না, সাবজেক্ট হলো আই, সেই হিসেবে এখানে বাই হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যদি এস ইএস যুক্ত করতে হয় সেটা এইখানে যে ভার্ব থাকবে সেখানেই হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি একবার এস ইএস যুক্ত করার দরকার হয় এখানে হবে না। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারে এখানে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত করতে হবে না। তারপর 3 নম্বর আছে, আমি লোকটি দিয়ে মোবাইল মেরামত করাই। এখানে মেরামতের ইংলিশ ফর্ম হচ্ছে রিপেয়ার। রিপেয়ারের কোনো আলাদা পজিটিভ ভার্ব নেই, সেজন্য এই বাক্যকে আমরা ওই একটু আগে যে স্ট্রাকচার শিখেছি সেই স্ট্রাকচারে ফেলে পজিটিভ ভার্বে রূপ দিতে হবে। এবং যাকে দিয়ে কাজটি করিয়েছি তিনি যেহেতু একজন এক্সপার্ট, এক্সপার্ট ছাড়া এই কাজটি করা যাবে না, সেহেতু এটা আমরা 3 নম্বর স্ট্রাকচারটা ফলো করেই সম্পাদন করব। আমি মেরামত করাই, সেজন্য আই হবে সাবজেক্ট। এক্সপার্টকে দিয়ে করাই বিদায় এখানে গেট বসবে। তারপর যাকে দিয়ে করাই তার নামটা এখানে বসবে দ্য ম্যান। এবং 3 নম্বর স্ট্রাকচারে আমরা টু পেয়েছি, টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং বাক্যে যা বাকি আছে তাই বসবে, দ্য মোবাইল। 4 নম্বরটা একটু দেখে নিই, মিস্টার রহিম পিয়নকে দিয়ে চা বানান। বানানো মানে মেক। মেক ভার্বের কোনো আলাদা পজিটিভ ফর্ম নেই, এটাকে পজিটিভ ভার্ব তৈরি করার যে 3টা স্ট্রাকচার শিখেছি সেখানে নিয়ে যেতে হবে। এখন কাজটি করাচ্ছেন রহিম, মিস্টার রহিম, তিনি নিজে করছেন না, অন্যজনকে দিয়ে করাচ্ছেন বা পিয়নকে দিয়ে করাচ্ছেন, সেজন্য মিস্টার রহিম সাবজেক্ট হিসেবে বসবেন এবং অধীনস্থ কাউকে দিয়ে করাচ্ছেন বিদায় মেক বসবে। মিস্টার রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য মেক শব্দের শেষে এস যুক্ত হয়েছে। তারপর যাকে দিয়ে কাজটি করাচ্ছেন দ্য পিয়ন, সে নাউনটা বসবে এবং মেক মানে বানানো, মেক শব্দটা বসেছে ভার্ব হিসেবে এবং বাকি অংশটা বসেছে। এখানে একটু আগে যেটা বলেছি সেটা এখানেও বলতে হবে, মেক এর পর এস ইএস যুক্ত হবে না, কারণ এস ইএস যুক্ত হওয়ার কাজটা এই মেকেই করে ফেলেছে। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য ভার্বের শেষে এস ইএস যুক্ত হওয়ার কাজটা এখানে হয়ে গেছে বিদায় এখানে আর এস ইএস যুক্ত করতে হবে না। যখন কোনো একটি কাজ কাকে দিয়ে করানো হয়েছে সেটার চেয়ে যে কাজটি করানো হয়েছে তার গুরুত্ব পাই, তখন আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার স্ট্রাকচারটা ফলো করব। অর্থাৎ আপনি যখন কোনো একটি কাজ কাকে দিয়ে করিয়েছেন সেটা খুব ইম্পর্টেন্স না পেয়ে যে কাজটি করিয়েছেন ওই কাজটি আপনার কাছে ইম্পর্টেন্স পায় বা গুরুত্ব পায়, তখন আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার স্ট্রাকচারটা ফলো করব। 1, 2, 3 যে স্ট্রাকচারগুলো আমরা আলোচনা করেছিলাম এখানেও প্রায় সেম থাকবে, শুধু হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর যাকে দিয়ে করিয়েছেন, যেহেতু ব্যক্তিটা গুরুত্ব পাচ্ছে না এখানে ব্যক্তির নামটি আসবে না, যে কাজটি করিয়েছেন সেই কাজটি বসবে ওই ব্যক্তির স্থলে এবং যে কাজটি করিয়েছেন সেই কাজের ভার্ব ফর্মের পাস্ট পার্টিসিপল বসবে। আগে বসেছে প্রেজেন্ট ফর্ম, এখন হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আগে এখানে যাকে দিয়ে করিয়েছেন তার নাম বসেছে, আর এখানে যে কাজটি করিয়েছেন সেই কাজটি বসবে, ওই ব্যক্তির নামটা এখানে আসবে না। 5 নম্বর নিয়মও সেম, সাবজেক্ট হবে গেট, গট, উইল গেট, এগুলো বসবে। যেহেতু কাজটি গুরুত্ব পাচ্ছে আপনার কাছে সেজন্য যে কাজটি করিয়েছেন সেই কাজটি বসবে এবং যে কাজটি করিয়েছেন সেই কাজের ভার্ব ফর্মের পাস্ট পার্টিসিপল বসবে। 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য কিছু উদাহরণ রেডি করেছি, চলুন একটা একটা দেখে নিই। উদাহরণের মধ্যে 1 নাম্বার আছে, সে তার চুল কাটিয়ে নেবে। কাকে দিয়ে কাটাবে সেটা এখানে গুরুত্ব পায়নি, যে কাজটি করানো হবে সেটা গুরুত্ব পেয়েছে এবং কাজটি সে নিজে করবে না, অন্যজনকে দিয়ে করাবে। যেহেতু কাজটি অন্যজনকে দিয়ে করাবে এবং এখানে কাকে দিয়ে করাবে সেটা গুরুত্ব না পেয়ে কাজটি গুরুত্ব পেয়েছে, সেহেতু এটা আমরা 5 নাম্বার বা 4 নাম্বার স্ট্রাকচার দিয়ে করতে পারি। সে কাজটি করাবে সেজন্য সাবজেক্ট হিসেবে হি বসেছে, ভবিষ্যতে করাবে বিদায় উইল গেট বসেছে যেহেতু এক্সপার্টকে দিয়ে করাবে এবং কাজটি এখানে বসবে
ব্যক্তির নাম না বসে যেহেতু কাজটি বসাবো সেহেতু কাজটি বসবে। কাজ হচ্ছে হিজ হেয়ার এবং মূল ভার্ব যেটা সেটার পাস্ট পার্টিসিপল কাট এর পাস্ট পার্টিসিপল ফর্মও কাট, সেটা এখানে বসানো হয়েছে। 2 নম্বর উদাহরণে আমরা পাচ্ছি আমি কাজটি করিয়ে রাখবো। কাকে দিয়ে করাবো সেটা এখানে গুরুত্ব পাচ্ছে না, করিয়ে রাখবো, করা ডু এর কজেটিভ ফর্ম নাই। তাহলে এখানে আমরা দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে ডু ভার্বের কজেটিভ ফর্ম নেই, সেই জন্য আমাদেরকে এই কজেটিভ ফর্মের স্ট্রাকচারে আসতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যার মাধ্যমে আমরা কাজটি করাচ্ছি সে ব্যক্তি এখানে গুরুত্ব পাচ্ছে না, এখানে গুরুত্ব পাচ্ছে কাজ। ফলে আমরা 4 অথবা 5 নম্বর স্ট্রাকচারের মাধ্যমে এটা সম্পাদন করতে পারি। সেই হিসেবে যেহেতু আমি এখানে সাবজেক্ট হিসেবে আই বসেছে, এক্সপার্টকে দিয়ে করাই নিতে পারি সেজন্য গেট বসেছে। যদি সিনিয়র অথবা মুরব্বী টাইপের কাউকে দিয়ে করাতাম তাহলে এখানে হ্যাভ বসতো। যদি জুনিয়র অথবা অধীনস্থ কাউকে দিয়ে করাতাম তাহলে এখানে মেক বসতো। তারপর দ্য ওয়ার্ক কাজটি গুরুত্ব পাচ্ছে বিধায় কাজটি বসবে এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ডান। 3 নম্বর উদাহরণ আছে আমার গাড়িটি আমি মেরামত করিয়েছি। আমি করিয়েছি অন্যজনকে দিয়ে, কিন্তু কাকে দিয়ে করিয়েছি তার নামটা এখানে উল্লেখ নেই, কাজটি উল্লেখ আছে, সেজন্য 4 অথবা 5 নম্বর স্ট্রাকচারটা আমরা ফলো করব। আর যেহেতু গাড়ি মেরামত করা একজন এক্সপার্টকে দিয়ে করাতে হবে সেজন্য আমরা অবশ্যই 5 নম্বর স্ট্রাকচারটা ফলো করব। মেরামত করা মানে রিপেয়ার, রিপেয়ারের কোনো পজিটিভ সরাসরি ভার্ব নেই, আমরা এইসব স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা ট্রান্সলেট করব। আমার গাড়িটি আমি মেরামত করিয়েছি, আমি করিয়েছি সেজন্য আই বসেছে এবং এক্সপার্টকে দিয়ে করিয়েছি অতীতে করিয়েছি সেজন্য গট বসেছে। আমার গাড়িটি করার জন্য মাই কার বসেছে এবং যে কাজটি করানো হয়েছে রিপেয়ার, রিপেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে রিপেয়ার্ড। আই গট মাই কার রিপেয়ার্ড। 4 নম্বর উদাহরণ আমরা পাচ্ছি মা জামাটি কিনে রাখবেন। মা জামাটি কিনে রাখবেন বাই এর কোনো পজিটিভ ফর্ম নেই, সেহেতু আমরা এই যে স্ট্রাকচার গুলো শিখেছি সেখানে সহযোগিতা নেব এবং মা কাকে দিয়ে কিনিয়ে রাখবেন সেটা এখানে বলা নাই, কাজটির কথা বলা আছে, সেই জন্য আমরা 4 অথবা 5 নাম্বার স্ট্রাকচারটা দিয়ে এই প্রবলেমটা সলভ করব। যেহেতু মা কাজটি করাবেন সেহেতু মা বা মাদার সাবজেক্ট হিসেবে বসেছে এবং ভবিষ্যতে করবেন বিদায় উইল হ্যাভ বসেছে, তারপর কাজটি দ্য ড্রেস বসেছে এবং যে ভার্বের কথা বলা হচ্ছে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে বট। ফুল সেন্টেন্সটা হলো মাদার উইল হ্যাভ দ্য ড্রেস বট। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে অনেক। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।